জিরো লাইনে স্থল মাইন কঠিন হয়ে উঠেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনা। রাষ্ট্রীয় বাহিনী না হওয়ায় আরাকান আর্মির সাথে আলোচনায় বসতে পারছে না বিজিবি। নতুন করে পানি না বাড়লেও ফেনীতে কমেনি ভোগান্তি। 4 উপজেলায় 109 গ্রাম প্লাবিত। নোয়াখালীতে এখনও পানিবন্দী 42,000 পরিবার। যশোরে এনসিপির জুলাই পদযাত্রা। অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সাথে মতবিনিময় করবেন দলীয় নেতারা। দুপুরে ঈদগাহ মোড়ে সমাবেশ। ভারী বৃষ্টিপাতে পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি। কমপক্ষে 90 জনের প্রাণহানি, আহত 1.5 শতাধিক। তলিয়ে গেছে 5টি প্রদেশ। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বানের জল কিছুটা কমলেও নতুনভাবে প্লাবিত হয়েছে সদর ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। দুর্গত এলাকায় চরম ভোগান্তিতে দিন কাটছে বাসিন্দাদের। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের 21টি স্থান ভেঙে এ পর্যন্ত 4 উপজেলার অন্তত 109টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ওঠায় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন অনেকেই। খোলা হয়েছে 161টি আশ্রয়কেন্দ্র। শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে স্থানীয় প্রশাসন। পানি ওঠায় এখনও বন্ধ ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। ফুলগাজী ও পরশুরামের অনেক এলাকা গত 2 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি গতকাল সন্ধ্যা থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের ঘরে পানি ঘরে ঢুকে নাই, অত 4 আঙ্গুল বাকি আছিল আর কি। এর ভিতরে কাপড় চোপড় ইত্যাদি এগুলা সামালি গেছি, তারপরে চলে গেছি, এটা গেছো আর কি। যে যে পানিগুলো আসতেছে এটা যদি সরকারের একটু দেখা করে তাইলে আমরা জনগণের বাঁচব, নইলে বাঁচার রাস্তা নাই। এদিকে বৃষ্টিপাত কমে আসায় নোয়াখালী 4 উপজেলায় জলাবদ্ধ এলাকা থেকে কমতে শুরু করেছে পানি। এখনও পানিবন্দী প্রায় 42,000 পরিবার। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানিগঞ্জের অনেক এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। শহরের বেশিরভাগ সড়ক তলিয়ে যায় পানিতে। বাসাবাড়িতেও পানি ঢোকায় চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। টানা বর্ষণ ও জলাবদ্ধতায় প্রায় 8,000 হেক্টর জমির আউশ, আমন ধানের বীজতলা ও সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। দর্শক, এবার বন্যা পরিস্থিতির আরও খবর আপনাদেরকে জানাতে চাই। সেটি জানাতে ফেনীর ফুলগাজী থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আরিফুর রহমান। তার মাধ্যমে জানাবো সেখানকার বিস্তারিত। আরিফ, নতুনভাবে তো বৃষ্টি হয়নি, আপনি যে জায়গায় রয়েছেন সেখানকার সার্বিক চিত্রটা কেমন দেখছেন? এবং একই সাথে জানতে চাই, ত্রাণ সরবরাহের কি অবস্থা সেখানে? দুর্গত মানুষদের সহায়তার জন্য কোনো সংস্থা বা সরকারের পক্ষ থেকে এখনও কেউ এগিয়ে এসেছে কিনা? আমি আপনাকে যদি বলি, বন্যার উন্নতি হয়নি, তবে বন্যার যে ক্ষিপ্র যে গতি, ভারতের উজান থেকে পানি আসার যে গতি এবং কি বৃষ্টির পানির গতি কিন্তু কমেছে। এবং যে ফুলগাজী এবং পরশুরাম উপজেলার যে গতকালকে পর্যন্ত ছিল যেখানে 98টি গ্রাম প্লাবিত হয়েছে, সেটি রাতের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে এখন 109টি গ্রাম। ফুলগাজী পরশুরামের কিছু এলাকা থেকে পানি কমলেও বিশেষ করে ফুলগাজীর যেটি দক্ষিণ আনন্দপুর, এই সকল এলাকায় নতুন নতুন করে কিন্তু গ্রাম প্লাবিত হচ্ছে এবং কি সদরের ছাগলনাইয়া উপজেলার বেশ কয়েকটি এলাকায় নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে আমাদেরকে এখন পর্যন্ত মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 3 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মূলত হচ্ছে যে যেহেতু এই 3টি নদীর
ফুলগাজী এবং পরশুরাম উপজেলার 3টি নদীতে মূলত 21টি স্থানে বাঁধ ভেঙেছে। বাঁধ ভাঙার কারণে মূলত পানি লোকালয়ে দ্রুত প্রবেশ করছে এবং লোকালয়ে পানি ঢুকে যাওয়ার কারণে নদীতে পানির কিন্তু উচ্চতা কমেছে। আমরা এখানকার বাসিন্দাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে তারা আক্ষেপ করে যেটি বলেছে যে 2024 সালে যে ভয়াবহ বন্যা হয়েছে, যেখানে 2,500 কোটি টাকার ধন সম্পদের ক্ষতি হয়েছে, 37 জনের প্রাণহানি হয়েছে, সেই বন্যা থেকে আমাদের বাংলাদেশের প্রশাসন কি শিক্ষা নিল। তারা আক্ষেপ করে বলেছে যে তারা এই ধরনের যে 2024 সালে যে ভয়াবহ যে বন্যা হয়েছে সে বন্যার কিন্তু কোনো শিক্ষা নেয়নি, বরং গত বছরের 20,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। একই বছর আবার 1 মাস আগেই 2024 সালের আগস্টে যে ভয়াবহ বন্যা হয়েছে, এবার জুলাই মাসে সে ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হয়েছে। 109টি গ্রাম প্লাবিত হয়েছে। রেজা, পরিস্থিতির তেমনটি উন্নতি হয়নি, সেই খবরই আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নোয়াখালীর খবর জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতিগুলো। সবুজ, এখনও তো 42,000 পরিবার জলাবদ্ধ অবস্থায় রয়েছে, তাদের কাছে কি ত্রাণ পৌঁছাতে পেরেছে কিনা, প্রশাসনের কোনো ধরনের তৎপরতা কিংবা উদ্যোগ আপনি দেখেছেন কিনা জানতে চাই এবং জানাতে চাই দর্শকদের আপনার মাধ্যমে। অন্যতম হচ্ছে কবিরহাট উপজেলা, আর আমি এখন আছি কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আমার পিছনে আমি দেখাতে পাচ্ছি যে এটি একটি আশ্রয় কেন্দ্র এবং এখানে প্রায় 200 মানুষ আশ্রয় নিয়েছেন। গেল 4 দিন যাবত তারা এই আশ্রয় কেন্দ্রে রয়েছেন। তবে আপনি যেটি ত্রাণের বিষয়ে বলেছেন, আমি এখানকার মানুষের সাথে কথা বলছি। প্রথম দিকে আসলে তারা স্কুলটি বন্ধই ছিল, তারা ঢুকতে বেশ বেগ পেতে হয়েছে। তারপরে তারা যে গত 4 দিন ধরে রয়েছেন তারা আসলে এখন পর্যন্ত সরকারি যে ত্রাণ সহায়তা সেটি আসলে তারা পাননি। তারা বলা যায় এক প্রকার শুকনো খাবার খেয়ে তারা 4 দিন ধরে রয়েছেন। তবে এই আশ্রয় কেন্দ্রে এখানে বৃষ্টি থেমেছে, কিন্তু যে জলমগ্ন অবস্থা সেটি এখনো কাটেনি এবং এখানকার মানুষ তাদের ঘর বাড়িতে যে এখনো পানি রয়েছে, তারা হয়তো কেউ আশ্রয় কেন্দ্রে আসলে অনেকে আসেননি, কিন্তু এখনো দেখছি যে আমি নতুন করে অনেক মানুষই আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছেন, কেননা তারা দেখছেন যে আসলে পানি নামছে না। আর পানি না নামার কারণে তারা বেশি দিন ঘরে টিকতে পারছেন না। তাদের ঘরের ভিতরে যে হাঁটু পরিমাণ বা হাঁটুর নিচে পানি রয়েছে সেই অবস্থাটা এখনো রয়েছে। এই জন্য নতুন করে আসলে মানুষ এখন আশ্রয় কেন্দ্রে আসে। তবে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে 4 শতাধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, কিন্তু খোলা রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে 4 শতাধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, কিন্তু খোলা রয়েছে মাত্র 40টি এবং সেখানে প্রায় 1,500 মানুষ রয়েছে। তবে না নামার যে প্রধান কারণ যে নোয়াখালী খালেপুরে যে বাঁধ রয়েছে সেটি আসলে অপসারণ না করা পর্যন্ত আসলে এখানকার জলমগ্ন অবস্থা বা যে পানি নামার যদি কোনো ব্যবস্থা দ্রুত করা না হয়, তাহলে এই জলমগ্ন অবস্থা তাদেরকে আরো বেশ কয়েকদিন তাদেরকে এই অবস্থা থাকতে হবে। রেজা, এবং সেটি আসলে ভোগান্তিও বাড়াবে, সে খবরই আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় 34 কিলোমিটার জুড়ে এখনও রয়েছে যানবাহনের ধীরগতি। বৃহস্পতিবার রাত থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশ জানিয়েছে 6 লেনের কাজ চলমান থাকায় সড়ক সরু অবস্থায় রয়েছে। এছাড়া আশুগঞ্জ বিশ্ব রোড মোড় এলাকায় রাস্তায় রাস্তায় অসংখ্য খানাখন্দ ও বৃষ্টির কারণে যানবাহন ধীর গতিতে চলছে। কোথাও গর্তে গাড়ি আটকে যাওয়ায় বাড়ছে যানজটের ভোগান্তি। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্ব রোড কুট্টাপাড়া মোড় হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত ধীর গতিতে চলছে যানবাহন। হাইওয়ে পুলিশ জানিয়েছে যান চলাচল স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে। রাস্তা গাতা ভাঙা রয়েছে, গাড়ি যাইতে পারে না। 2 ঘন্টা ধরে বলছি জামের মাইয়া এই অফার যে ব্রিজ ঠিক আছে আমরা পার হইতে সর্বোচ্চ 7 মিনিট সময় লাগতো, সেখানে 1 ঘন্টা 20 মিনিট তাও ব্রিজ থেকে আমরা বেরিয়ে যেতে পারতেছি। আশাগঞ্জে গুলচক্কর রেলগেট এই যে গাতা গুতা আমরা এই কাঁচামাল লিয়া ফল লিয়া সকালে আয়া 3 ঘন্টা 4 ঘন্টা জামাবো তখন লাগে। এনসিপির জুলাই পদযাত্রার 11তম দিনে আজ যশোর ও খুলনায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। প্রথমে যশোরে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময় করবেন তারা। পরে জুমার নামাজের আদায় শেষে শহরে বের হবে পদযাত্রা। দুপুরে ঈদগাহ মাঠের সমাবেশে অংশ নেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যশোরে সমাবেশ শেষে পদযাত্রার গাড়িবহর রওনা হবে খুলনা অভিমুখে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়িবহর নড়াইল থেকে যশোরের বাঘারপাড়ার চারাভাইটায় পৌঁছালে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। পরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাদের। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে।
দর্শক, এনসিপির কর্মসূচির আরও খবরাখবর জানাতে যশোর থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী জাহিদ হাসান। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। জাহিদ, কখন নাগাদ মতবিনিময় শুরু হতে পারে সেটি একটু জানতে চাই। একই সাথে দুপুরের পথসভার প্রস্তুতিটা কেমন রয়েছে সেটি একটু জানাবেন আমাদের। রেজা, দেশ গড়তে যে জুলাই পদযাত্রার 11তম দিনে যশোরে পৌঁছেছে কেন্দ্রীয় এনসিপির কেন্দ্রীয় নেতারা। আজকের প্রোগ্রামটা যদি বলি যে গতকাল নড়াইল থেকে যশোরে প্রবেশ করেছে, গতকাল রাত 8টার দিকে নড়াইল থেকে যশোরে প্রবেশ করতে মোড়ে মোড়ে এই যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যারা আসছে তাদেরকে অভ্যর্থনা জানিয়েছে যশোরের নেতৃবৃন্দরা। আজকে যশোরের যে প্রোগ্রামটা আছে সকাল 11টায় যে জুলাই আন্দোলনে নিহত এবং আহত যে পরিবার আছে তাদের সাথে মত বিনিময় করবে। এখনো শুরু হয়নি। যশোরে একটি হোটেলে এটা শুরু হবে, 11:30 নাগাদ এটা অনুষ্ঠিত হবে বলে আমরা জানছি। এরপরে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যে স্থানীয় যে মডেল মসজিদ আছে সেখানে নামাজ আদায় করবেন। নামাজের পর পদযাত্রা মূলত শুরু হবে। তারপরে 2টা নাগাদ যশোরে যে ঈদগাহ ময়দান, সেখানে ঈদগাহ ময়দানের যে সামনের সড়কে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। সেখানে যে যশোরের যে জুলাই আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন এবং যে সাধারণ মানুষ তারাও অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি। মূলত জুলাই আন্দোলনের যে মূল নায়করা যে হাসনাত এবং সার্জিস আক্তার হোসেন এবং যে তারা আহ্বায়ক আছে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আসবে, এসে তারা যে মূল্যবান বক্তব্য রাখবেন তাদেরকে এক নজর দেখা এবং বক্তব্য শোনার জন্য যশোরের মানুষ আগ্রহের সাথে এই অনুষ্ঠানে যোগদান করবে বলে আমরা জানতে পেরেছি। যে যাদের যে প্রস্তুতি বিষয়টা সেটার প্রস্তুতি বিষয়টা সম্পূর্ণ শেষ হয়েছে। আমরা এখন পর্যন্ত মূলত 11:30 নাগাদ যশোরে যে জুলাই আন্দোলনে আহত নিহত যারা রয়েছে তাদের সাথে মত বিনিময় করবেন এবং তাদের সাথে যে খোঁজ খবর যেটা কি অবস্থা তারা সে ভাতা এবং চিকিৎসা সঠিকভাবে পাচ্ছেন কিনা সেটা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তাদের কাছ থেকে শুনবেন। রেজা, এই ছিল সর্বশেষ। জি জাহিদ, আপনার মাধ্যমে জানছিলাম। আপনি থাকুন এবং সংবাদগুলো পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে আরও জানিয়ে দিতে পারবো। 11 জুলাই প্রথমবার আন্দোলনকারীদের সাথে সরাসরি সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা বাহিনীর। আহত হন 1/2 শিক্ষার্থী। এদিন একের পর এক পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগিয়ে যায় শিক্ষার্থীরা। ব্লকেট দেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। ক্যাম্পাসগুলো তখন সব উত্তাল। রাত পর্যন্ত অবরোধের পর আসে নতুন কর্মসূচির ঘোষণা। সুমায়ুষের রিপোর্টে জানব জুলাই 24-এর 11 জুলাইয়ের ঘটনা প্রবাহ। কোটা সংস্কার আন্দোলন ততদিনে ছড়িয়েছে সারা দেশে। 11 জুলাই বিকেলে সবার দৃষ্টি আটকে যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই সংঘর্ষে। এদিন শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে হয় বাকবিতণ্ডা। ঘটনা গড়ায় ধাওয়া পাল্টা ধাওয়ায়। ফাঁকা গুলি, টিয়ার শেল আর লাঠিচার্জে এদিন আহত হয় 1/2 শিক্ষার্থী। এটিই ছিল 2024-এর কোটা আন্দোলনে প্রথম পুলিশ শিক্ষার্থীর মুখোমুখি সংঘর্ষ। কেমন ছিল সেদিনটা? বিগত সরকারের প্রতি যে ক্ষোভ ছিল সেখানে সব দলমত নির্বিশেষে সবাই একসাথে আন্দোলনটা করেছে। তাদের একটা লক্ষ্য ছিল যে এই যে 50 থেকে 100 জন আছে তাদেরকে যদি কোনোভাবে পিটিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে কুমিল্লার আন্দোলন মোটামুটি স্তব্ধ হয়ে যাবে। কুমিল্লার এই ক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্য ক্যাম্পাসেও। দুপুর থেকেই বিভিন্ন হল ও বিভাগের মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে মধুর ক্যান্টিনের সামনে একত্রিত হয় ছাত্রলীগের নেতাকর্মীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যুক্ত হয় অন্যান্য ক্যাম্পাসের শিক্ষার্থীরাও। শুরু হয় মিছিল। উদ্দেশ্য শাহবাগ সহ গুরুত্বপূর্ণ মোড়ে আবারও ব্লকেড। রমনার দিক থেকে ব্যারিকেড ভাঙতে ভাঙতে এগিয়ে আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাঁটাবনের রাস্তা ধরে যোগ দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরাও। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আর আটকে রাখা যায়নি। মিছিলের স্রোত এগিয়ে যেতে থাকে ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলা মোটর ও আশপাশে। ততক্ষণে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। এদিন আন্দোলনকারীদের ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন তখনকার শীর্ষস্থানীয় মন্ত্রীরাও। একটা লিমিট বোধহয় থাকে, তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
রাত পর্যন্ত শাহবাগ ব্লকেট শেষে পরদিন শাহবাগে সমাবেশের ডাক দিয়ে রাজপথ ছাড়ে শিক্ষার্থীরা। প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ভারী বৃষ্টিপাতে পাকিস্তানে ঘটেছে বন্যা পরিস্থিতির অবনতি। প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 90 জনে। নিহতদের বেশিরভাগই শিশু, আহত 1.5 শতাধিক। বন্যায় তলিয়ে গেছে পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, সিন্ধু সহ অন্তত 5টি প্রদেশ। লাহোরে বৃহস্পতিবার মাত্র কয়েক ঘন্টায় রেকর্ড করা হয়েছে 122 মিলিমিটার বৃষ্টিপাত, যাতে ডুবে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। বন্যায় ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি, ভেসে গেছে গবাদি পশু। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে। ত্রাণ বিতরণ করছে সরকার। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, আগামী সপ্তাহ জুড়ে দেশটিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। যুদ্ধবিরতি আলোচনার মাঝেও গাজায় ভয়াবহ তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 24 ঘন্টায় টার্গেট করা হয়েছে উপত্যকার শতাধিক স্থান। প্রাণ গেছে আরও 82 ফিলিস্তিনির। এদের মধ্যে দেইর আল বালায় শিশু খাদ্য ও চিকিৎসা নিতে যাওয়ার সময় ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে 10 শিশু ও 4 নারী সহ 16 জনের। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের একটি আবাসিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় IDF। হতাহত হন বেশ কয়েকজন। এদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে চুক্তি আরও কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে হামাস। ইসরায়েল দুপক্ষই দীর্ঘ 21 মাসের আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 57,000-এরও বেশি ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি আগ্রাসনকে শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা হিসেবে অভিহিত করলেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেস। দাবি, 21 শতকের অন্ধকারতম পর্ব হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে মানবিক বিপর্যয়ের এই ঘটনা প্রবাহ। নেতানিয়াহু সরকার গাজা ও পশ্চিম তীরে যে মানবিক বিপর্যয় ঘটাচ্ছে তা এমন এক নিষ্ঠুরতা যা ইতিহাসের পাতায় 21 শতাব্দীর সবচেয়ে বড় অন্ধকার পর্বগুলির একটি হিসেবে লিপিবদ্ধ থাকবে। ইউরোপ এই গণহত্যা বন্ধে যথেষ্ট চেষ্টা করছে না। গাজা কিংবা আমরা আর চুপ করে থাকতে পারি না। কিছু লোকের রাজনৈতিক হিসেব নিকেশের জন্য এই শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যার সাথে নিজেদের জড়িত হতে দিব না।